আর শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দর্শন, লুটপাট, খুন, চাঁদাবাজি ও অরাজকতার প্রতিবাদে সাধারণ জনগণ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক দফা দাবিতে রাজপথে নেমেছে। তাদের প্রধান দাবি অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সকল সমন্বয়কদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। প্রতিবাদকারীরা অভিযোগ তুলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে দেশ জুড়ে অপরাধমূলক কার্যক্রমের বিস্তার ঘটেছে, যার ফলে সাধারণ জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আওয়ামী লীগের তো এখনো পতনই হয় নাই। আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসছে। লীগ আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে। এখনই আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ। প্রতিটা সেক্টরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার চাপ স্পষ্ট হয়ে উঠেছে। এতে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জীবনযাত্রা নেতিবাচক প্রভাব পড়েছে মারাত্মকভাবে। আন্দোলনকারীদের দাবি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে হবে এবং তাকে ভারত থেকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে। এই দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে, যা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। পরিস্থিতি কোন দিকে মুড় নেয় তা এখন সময় বলে দেবে। রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করার সাথে সাথে তাকে গণধোলাই দেওয়া হয়েছে, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করে গণধোলাই খাইছে, এটা সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে থাকতেছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনারাও ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি এই রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ করে গণধোলাই খেয়েছেন নাকি এটা গুজব ছিল। বেশ নাটকীয়ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল গভীর রাতেই ঘোষণা করেন রাত ৩টায় একটা সংবাদ সম্মেলন হতে যাচ্ছে, এবং সেই সংবাদ সম্মেলন হলো নাটকীয়ভাবে যেহেতু করেছে, তাই এটাকে নাটক বলার অবকাশ আছে। কারণ কেন এত গভীর রাতে এই ধরনের একটা সংবাদ সম্মেলন করতে হলো, এই প্রশ্নগুলো আসবে। এবং উনি যা যা বলেছেন সেগুলো এত রাতে, রাত ৩টায় ডেকে বলার মতো কোনো বিষয় ছিল কি না, সেই প্রশ্ন আসছে। কিছুটা উত্তরও পাওয়া গেল, আমরা সেই জায়গায় আসবো। তার আগে তিনি সংবাদ সম্মেলনে মূলত কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তিনি বলছেন, তার সংবাদ সম্মেলনে আমি দেখেছি, পত্রপত্রিকায় এসছে, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন যে কোনো অবস্থায় এটা প্রতিহত করা হবে। তিনি বলেন যে আওয়ামী লীগের দোসররা দেশ থেকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে, দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা এই কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার, যেভাবে হোক এটা প্রতিহত করা হবে। তিনি আরও বেশি টহল কার্যক্রম বাড়ানোর কথা বলেছেন এবং বলেছেন সোমবার থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে সেই ব্যবস্থা নেবেন। এটা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্দেশনা অনুসরণ করতে না পারে, কার্যকর করতে না পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং উনি বলছেন দিনে দিনে আরও উন্নতি হবে, অবনতি হবার প্রশ্নই আসে না। এবং উনি দাবি করেছেন, আমি ভিডিওটা ওনার সম্মেলনটা দেখেছি, সেখানে তিনি দাবি করেছেন যে খুবই খারাপ অবস্থার পুলিশ বাহিনীকে তিনি অনেকটাই কর্মক্ষম করে তুলতে পেরেছেন। অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেটা গ্রেফতার করা হচ্ছে না কেন, সেই প্রসঙ্গে তো বলছেন। তিনি আবার জানিয়েছেন গ্রেফতার করা হয়েছে। উনি উদাহরণ দিয়েছেন কয়েকদিন আগে যে চলন্ত বাসে ডাকাতি হয়েছে, সেই ডাকাতির লোকজনকে গ্রেফতার করা হয়েছে। তার পরবর্তীতে নারীরা
শিক্ষার্থীরা নারীরা বলছেন যে তারা ধর্ষণের সংখ্যা বাড়ছে, সেরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি বলছেন মা বোনদের ভয়ের কোনো কারণ নেই, তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন, তাদের যেন সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন। আচ্ছা, এখন যে ব্যাপারটা জরুরি সেটা হলো গতকাল রাতে বা সন্ধ্যায় আসলে কি হলো, কেন উনি আসলেন। অ্যাপারেন্টলি মনে হতে পারে বনশ্রী এলাকার একটা ছিনতাই, একজন স্বর্ণ ব্যবসায়ী, তার কাছে 20 ভরি স্বর্ণালঙ্কার ছিল এবং একই সাথে 20 ভরি না, যে পরিমাণটা আমার ক্লিয়ার মনে নেই, সাথে টাকা ছিল, তাকে প্রকাশ্যে তার বাড়ির সামনে গুলি করে সেগুলো ছিনতাই হয়েছে। এই ভিডিওটা ছড়িয়ে পড়েছিল, এমনকি একটা পত্রিকায় দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে সংবাদ সম্মেলন সেখানে যাওয়ার পথে একজন সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। সো ওটা নিয়ে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলাপ হচ্ছিল। ইনফ্যাক্ট এই আলাপটা গত কয়েকদিন থেকেই হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে কেন বসলেন সেটা নিয়ে তাকে প্রশ্নও করা হয়েছিল। আমি আসলে মূল কারণটা আমরা যদি একটু পড়ি। একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন, তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য। এই বিষয়টিকে আপনার নজরে এসেছে? জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলো, এই কারণগুলো যদি আমি উন্নতি করতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। আচ্ছা, আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা আসলে ভালো না, কোনো সন্দেহ নাই। এর মধ্যে প্রচুর ভ্যালিড কারণ আছে। শেখ হাসিনা পুলিশ বাহিনী বস্তুটাকে একেবারে ধ্বংস করে দিয়ে চলে গেছেন। ফলে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর পুলিশ রীতিমতো পালিয়ে গিয়ে ফিরে এসে তার সে মরাল স্ট্রেংথ তৈরি হয়ে পুলিশ কাজ করতে শুরু করা খুবই চ্যালেঞ্জিং এবং 6 মাস যথেষ্ট সময়ও না। আমরা নাগরিকরা এগুলো বুঝি, কিন্তু সমস্যা আসলে অন্য জায়গায়। সেটা হচ্ছে ইদানিংকাল সময় এই ঘটনাগুলো, নিরাপত্তা বোধ মানুষের যেটা আছে সেটা কমার মতো ঘটনা ঘটছে অনেক বেশি। প্রচুর ছিনতাই হচ্ছে দিনে দুপুরে, সন্ধ্যায়, রাতে, গভীর রাতও লাগছে না ছিনতাই হতে, ডাকাতি হচ্ছে, ধর্ষণের সংখ্যা বেড়েছে। মানে কেউ না সংখ্যা কত বেড়েছে কি বলেছে স্ট্যাটিস্টিকলি জিনিসগুলো দেখানোর চেষ্টা করেন, একটু আওয়ামী ধরনের চর্চা এগুলো বলবো। একটা কথা মনে রাখতে হবে, জনগণের নিরাপত্তা বোধ একটা পারসেপশন, এই পারসেপশনটা থাকে বা থাকে না, এটা সে চারপাশ দেখে বুঝে মানুষের সাথে কথা বলে এই সিদ্ধান্তগুলো তার সাবকনশাসে তৈরি হয়। মানুষের মধ্যে যে গভীর নিরাপত্তা বোধহীনতা তৈরি হয়েছে সেটা আমি আমার চারপাশে দেখি। আমি নিজে একই ধরনের, মানে বেশি রাতে আমার যাওয়া ফেরা কি ঠিক হবে, এই প্রশ্ন আমার নিজের মনে আসে, কারণ আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা আসলেই ভালো না। তো এরকম বহু মানুষ আমাকে বলেন। এটা আমি বলছি না যে মানে অনেকে বলেন আর কি যে এটা বলার মাধ্যমে সরকারকে খারাপ দেখানোর চেষ্টা, না। আমরা একটা কথা বলেই রাখবো সব সময় যে এটা আমাদের সরকার, এই সরকারকে যাবতীয় সমস্যা নিয়ে যখন আমরা সমালোচনা করি এটাকে শুধরে নেওয়ার জন্য আলোচনা করি, তাদের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি বলি এই কথা আগে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থাকবেন কি থাকবেন না এই আলাপও শুরু হয়েছে, কিন্তু তার আগে যদি আমি এইটুকু বলি সেটা হচ্ছে ওনাকে কি আমরা একটা জেনুইন এনভায়রনমেন্টে রেখে পরীক্ষা করতে পেরেছি। ধরুন ওনার অধীনে কৃষি মন্ত্রণালয় আছে, আমি প্রায় এই কথাটা বলি, বিশাল একটা মন্ত্রণালয়, তো ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাতেই ওনার সাথে আরও 2-3 জন ডেপুটি মিনিস্টার প্রয়োজন, প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রয়োজন। এখনকার বিদ্যমান প্রেক্ষাপটে সেটা না করে তাকে আমরা কৃষি দিয়ে দিয়েছি। উনি নিজে রাখতে চাইছেন আমি জানি না, নাকি তাকে চাপিয়ে দিয়ে রাখা হয়েছে। সো তাকে আমরা তো একটা জেনুইন এনভায়রনমেন্টই দিতে পারি না এই পরীক্ষা করার জন্য। তো তাহলে এর দায় কার? এটা সরকারের, এবং সরকারের ছেলে খেলা আমার কাছে মনে হয়। এই কারণে এক্সক্লুসিভলি ডেডিকেটেড ওয়েতে দেয়া, এবং কিভাবে সরকার সমাধান করবে জানি না, অনেক আলাপ আলোচনা আছে, আমরাও জানি, দেখি। একজন উপদেষ্টা বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে, তাকে নিয়ে সমালোচনা আছে, দেখছি অনেকে কতগুলো ভ্যালিড পয়েন্ট দিয়ে সেই সমালোচনা করছেন। অনেকে নতুন যে আইজিপি আছেন, এবং এই আইজিপি নিয়ে কর্মরত পুলিশ অফিসারদের মধ্যে ক্ষোভ আছে, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। সিনিয়র অফিসারদের মধ্যে খুব স্বাভাবিকও, অনেক পুরনো একজন আইজিকে এনে
পদায়ন করা হয়েছে, কমিশনারকে নিয়েও দেখলাম কেউ কেউ সমালোচনা, আমি নিশ্চিত নই কোনগুলো কি আছে না আছে, কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে সিস্টেমটা রান করছে না, সিস্টেমটা চলছে না, সিস্টেমটার মধ্যে প্যারালাল কোনো ম্যানেজমেন্ট আছে কিনা এসব প্রশ্ন অনেকে তুলছেন। আমার ওদিকে আসলে যাওয়ার দরকার নেই, সমস্যাটা জনগণ দেখছে, সরকার ডিসাইড করবে কিভাবে সে এই সমস্যার সমাধান করতে পারে। অনেকে গুরুত্বপূর্ণ সব লজিক্স আনছেন যে ঢাকার সব পুলিশ অফিসারকে ঘাট ধরে বা ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হলো, বাইরে থেকে নিয়ে আসা হলো। পুলিশ আসলে খুব র্যাডিক্যাল পরিবর্তন করে ফেললে হয় না, পুলিশ তো আসলে তার সোর্স থাকে, তার এলাকা সম্পর্কে ধারণা থাকে, এগুলো আসলে খুব র্যাপিড, খুব ফাস্ট, সব কিছু আমূল পাল্টে ফেলা টাফ হয়ে যায়। কিন্তু এই কাজগুলো প্রবলেম তৈরি করে থাকতে পারে, এগুলো কী কারণে হয়েছে এগুলো আমাদের দেখার দরকার নেই, এগুলো সরকার তার জায়গা থেকে বিবেচনা করবে, কারণ এই কাজগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছে সরকার। কিন্তু এটুকু তো নিশ্চিত যে আইন শৃঙ্খলা অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে এবং সরকার কোনো ভিজিবল স্টেপস নিচ্ছে না। ভিজিবল স্টেপস মানে আমি ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়েছে, আমি মনে করি যে আইন শৃঙ্খলা যেই জায়গায় এসে পৌঁছেছে সেই জায়গায় তার পদে না থাকাই উচিত, আমরা একটু অন্যভাবে চেষ্টা করা দরকার, আমার কাছেও মনে হয়। ইভেন কেউ কেউ আলাপ তুলছেন উইচ আই বাই, এই ন্যারেটিভটা আমি অ্যাগ্রি করি। মিস্টার শাখাওয়াত যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন তিনি ভালো করছিলেন এবং উনি আরও ভালো করতেন বলে আমি মনে করি। এর কারণ হচ্ছে এই জায়গায় একজন মানুষ দুজনই মিলিটারি থেকে আসা, কিন্তু একজন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি আছেন মানে অত্যন্ত টপ, উনি চিফ হলেই আর জেনারেল হতে পারতেন, এছাড়া চিফ না হলে সর্বোচ্চ যে পদে যাওয়া যায়। কিন্তু একটা মিলিটারি চালিয়ে আসা মানুষের জন্য আসলে বেসামরিক প্রশাসন বোঝা খুব সোজা না। কিন্তু জেনারেল শাখাওয়াত যেহেতু নির্বাচন কমিশনে কাজ করেছেন 5 বছর, তিনি বেসামরিক প্রশাসন এবং পুলিশের কাজ করার সিস্টেম, তাদের সাথে কাজ করা, তাদের সাথে ডিল করা, এগুলো উনি ভালোভাবে শিখেছিলেন। ওনাকে সরিয়ে নেওয়া ভুল হয়েছে বলে আমি তখনও বলেছি, আমি এখনও মনে করি। যে কারণে তাকে নেওয়া হয়েছে সে সময় হয়তো উনি এভাবে না বললেই ভালো হতো, কিন্তু তার জন্য রীতিমতো তাকে সরিয়ে যিনি পুলিশ বাহিনীকে খুব দ্রুত অ্যাক্টিভ করে ফেলছিলেন, সেটা ডিজাস্টার ছিল। এখন রিশাফলিং তার ক্ষেত্রে তাকে এনে এই আলাপও কেউ তুলছেন, তাকে আবার এই দায়িত্ব দেয়া, এটা একটা সমাধান হতে পারে। বা আর কেউ মানে মোদ্দা কথাটা আমি মনে করি বিভিন্ন কিছু করে দেখা দরকার। আর আরেকটা কথা আমি প্রায় বলি, আবারও বলছি, ডেভিলস হান্ট নিয়ে যখন কথা হয়েছে, সেনাবাহিনীকে আমরা যখন ম্যাজিস্ট্রেসি দিয়ে মাঠে রেখেছিলাম তখনও সেনাবাহিনীকে রাখতে হয়েছে, কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং আসলে এই দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা না, ও ট্রেনিং তা না, তার নেটওয়ার্ক তা না। এই নেটওয়ার্ক থাকে পুলিশের, একজন পুলিশের সোর্স থাকে, ইনফরমেশন থাকে, প্রত্যেক থানার আওতাধীন এলাকার সব তথ্য তার কাছে জানা থাকে। এই জিনিসগুলো দিয়েই আসলে পুলিশকে দিয়েই পুলিশিং করাতে হয়, সামরিক বাহিনীকে দিয়ে পুলিশিং হয় না। সামরিক বাহিনীকে মাঠে ম্যাজিস্ট্রেসি দিয়ে রাখার আমি ওই সময় একটা কারণ সমর্থন করেছিলাম, যেহেতু পুলিশ নেই এবং সামরিক বাহিনী যদি এভাবে থাকে এটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে, এটা দেখে ভয় পাবে অপরাধীরা অপরাধ করতে। কিন্তু আমরা এখন দেখছি এটা একটা বিপদও তৈরি করছে যে সেনাবাহিনী মাঠে আছে এবং এটা ডেটারেন্ট হিসাবে কাজ করছে না। সুতরাং এটা সেনাবাহিনী মানে আমাদের সর্বশেষ জায়গা আস্থার, সেই জায়গাটা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং সরকারকে খুব দ্রুত পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য যত রকম পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তারা নেবেন। এবং প্লিজ কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে মানুষের সামনে আসবেন না। আমাদের এত জনগণের কতজন রেপড হইতে পারে, লন্ডনে আমি কে যেন দেখলাম দেখাচ্ছেন এই দেশে কটা হয়, যদিও রেপ কটা হয় আর পত্রিকায় আসা দিয়ে যে হিসাব হয় না এই জ্ঞানটুকুও নাই। লন্ডন বা উন্নত দেশে রেপ কেসগুলো যেভাবে ফাইল্ড হয়, কেস হয়, বাংলাদেশে অসংখ্য রেপ কেস ফাইল্ড হয় না, এগুলো মানুষ যাই না, এগুলো লুকিয়ে ফেলে। আমরা এই সমাজে বসবাস করি, আমরা জানি। এবং রেপের ডেফিনেশন, ইউরোপের বহু দেশে রেপের ডেফিনেশন অদ্ভুত। এটা নিয়ে লেখাও লিখেছিলাম। জাফর ইকবাল যখন সুইডেনের রেপকে বাংলাদেশের চেয়ে বেশি দেখাচ্ছিল, তখন সুইডেনের আইন কাকে রেপ বলে, সেটা হলে বাংলাদেশের কী অবস্থা হবে আমরা অনেকে ধারণাও করতে পারি না। যাই হোক, ওই তর্কে যাচ্ছি না, স্ট্যাটিস্টিক্স আনার কিছু নাই, সরকারের দিক থেকেও দেওয়া উচিত না। যেটা উচিত সেটা হচ্ছে সরকার যদি ঠিকঠাক মতো কাজ করে, মানুষের মধ্যে স্পন্টেনিয়াসলি, সাবকনশিয়াসলি মানুষের মধ্যে আসলে এই নিরাপত্তা বোধটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। এটা তৈরি করতে হবে, যায়ও অটোমেটিকলি, এটা কেউ জোর করে পারবে না, আবার ফেরতও আসবে। এবং তার জন্য পারফর্ম করতে হবে এবং জনগণকে দেখতে হবে যে সরকার সিরিয়াসলি এই কাজগুলো করছে। অজয় দেবগনের সিঙ্গাম
সিনেমাটা বলতে সবাই দেখছেন, মনে আছে একটা সিনের কথা, রাত্রেবেলায় গভীর রাতে অজয় দেবগান ডিউটি করতে যাচ্ছে, তার ফিয়ান্সেরে বলল যে তুই বাসায় চলে যাও, আমি ডিউটিতে যাচ্ছি, আমার সারা রাত্র ডিউটি। তখন মেয়েটা মানে হিরোইন তাকে জিজ্ঞেস করলো, বললো যে কি এমন ডিউটি করো, সারা রাত জাগনা থাকতে হবে? তখন অজয় দেবগান একটা সুন্দর কথা বলছিল যে আজকে পুলিশ বোম্বে শহরে সারা রাত ঘুরে বলেই বোম্বের যত নগরবাসী আছে সারা রাত ঘুমাইতে পারে। বাংলাদেশে যখন গভীর রাত সবাই ঘুমাচ্ছেন, তখন আমাদের পুলিশ বাহিনী, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা রাস্তায় ঘুরছেন। পুরো বাংলাদেশ তথা ঢাকা শহর যখন নিদ্রায় মগ্ন, তখন কিন্তু এই সুইডেনের বাজে মাত্র রাত্র 10টা। আমি যাক না, তো বসে বসে স্ক্রল করতেছি আর খবরাখবর দেখতেছি। দেশের অবস্থা তো কতটুকুন খারাপ আপনারা সবাই জানেন। বিশেষ করে আইন শৃঙ্খলা এত অবনতি হয়েছে যে গত 2 দিনে এটা নিয়ে এখন তোলপাড় বাংলাদেশ। একদিকে ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা রীতিমতো হুঙ্কার ছাড়ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই চাই চাই, 12 ঘন্টা না 24 ঘন্টা একটা আলটিমেটাম দিছে। এরপরে আসেন নারী শিক্ষার্থীরা এই ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কালকে সারাদিন, তারাও আলটিমেটাম দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। এবং এই 2টা বিচ্ছিন্ন ঘটনার বাইরেও ছোট ছোট ঘটনা ঢাকা শহরে যেগুলো হয়েছে, এগুলা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যেমনটি ধরেন বনশ্রীতে একদম গুলি করে স্বর্ণালঙ্কার নিয়ে চলে গেছে চিন্তাকারীরা। ধানমন্ডিতে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে ডাকাইতে আসছে, ডাকাইতে আসছে। ওখানে ঘটনা অন্যরকম। কিছু উশৃঙ্খল ছেলে পেলেকে দেখছে, 40-50টা ছেলে মহল্লায় আসছে। তখন কিছু ভদ্রলোক মাইকে বলে দিয়েছে যে আপনারা সব সাবধান, এখানে সন্ত্রাসীরা আসছে। তখন অবশ্য পালায় গেছে, কিন্তু এটা একটা বিরাট নিউজ হয়েছে। তারপরে দেখলাম পিচ্ছি পিচ্ছি 2 পুলারে ভাই রানিং গাড়ির মধ্যে ছিনতাই করতেছে। এই অবস্থায় যখন এই চরম অবস্থা, চারিদিক থেকে শুধু একটাই আওয়াজ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, তখনই ঘুম ভাঙলো সবার। যদিও সমস্ত জনতা তখন ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার। গভীর রাতে, রাত্র 1টা কি 2টার সময় উনি ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রেস মিটিং করছে একটা, এবং ওখানে উনি কি কি বলছেন আমি আপনাদের শোনাচ্ছি। শুধু একটা কথাই বলি যে এইটাই বোধহয় প্রথম দেখলাম জীবনে যে রাত্র 1টা-2টার সময় সমস্ত অফিসার্সদের নিয়ে মন্ত্রী পর্যায়ে একজন লোক, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পদমর্যাদায়, তিনি এত রাত্রে প্রেস মিটিং করলেন। এবং উনি ওইখানে আরো বলছেন যে উনি সারা তাদেরকে নিয়ে বসবেন, এবং উনি কথা দিচ্ছেন আগামীকালের মধ্যে ঢাকা শহরের অবস্থা বা দেশের সার্বিক অবস্থা উন্নতি হবে। উনি কি কি বলছেন সেটা আমি আপনাদের একটু শোনাই, আমি দেখাতে পারবো না, কমিউনিটি গাইডলাইনের ব্যাপার আছে। আমি টোটালটা রেকর্ডিং করছি, আপনারা দয়া করে শুনেন। সচেতন। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এটা কোনো অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে। আপনারা জানেন, আমি আপনাদের সামনে দায়িত্বহীন ভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দেব, এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আরেকটা আমি আপনাদের কাছে দায়িত্বহীন
ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোষকদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাতে যেন না পারে বা বসতে যেন না পারে, দাঁড়াতে যেন না পারে, এই ব্যবস্থা আমরা করবো। আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন, তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য। এই বিষয়টি কি আপনার নজরে এসছে? এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। মোট কথা অনেক কথাই হয়েছে, মানে এত বড় একটা ইন্টারভিউ মানে প্রায় 10-12 মিনিটের পুরাটা শোনানোর দরকার নেই। শুধু আপনাদেরকে এইটুকু বুঝাইতে দিলাম যে গভীর রাত্রে যে মিটিংটা করলো, সংবাদ সম্মেলনটা করলো, এতে করে উনি একটাই বার্তা দিলেন যে উনি পদত্যাগ করবেন না। আইন শৃঙ্খলার পরিবেশ যদি ভালো থাকে তাহলে উনি কেন পদত্যাগ করবেন, এইটারও যুক্তি আছে। কিন্তু স্টুডেন্টরা যে চাচ্ছে ওনার পদত্যাগ, এর জন্যই কিন্তু উনি আজকে এই সম্মেলনটা করলেন এত রাতে এই মানে সাংবাদিক সাহেবদের নিয়ে। এবং উনি লাস্টে কিন্তু বলছেন যে উনি এই সংবাদ সম্মেলনের পরে উনি বসবেন, উনি ওনার শত অফিসার আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে নিয়ে সারা রাত কাজ করবেন। উনি কাজ করতেছেন। এখন উনি বারবারই বলতেছেন আগামীকাল থেকে ঢাকা শহরের চিত্র বদলে যাবে, পুরা দেশের আইন শৃঙ্খলা টোটালি বদলে যাবে। আমরা আশা করি টোটালি বদলে যাক। তবে এখানে উনি একটা প্রশ্ন বারেবারই করেছেন বা বারেবারই তুলেছেন যে আওয়ামী সন্ত্রাসীরা এগুলো করছে। এটা কিন্তু ওখানে কমেন্টে গিয়ে দেখলাম সবাই একটু হাসাহাসি করছে, কারণ আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল তারা তো দূরের উপরে আছে, তারা আবার ছিনতাই করবে, এটা মানুষের বিশ্বাসযোগ্য না। আমি যদিও দেশে থাকি না, কিন্তু আমি যতদূর বুঝেছি ওনার কথায় উনি সমস্ত সন্ত্রাসীদেরকেই আওয়ামী লীগার মনে করছেন। কিন্তু বাংলাদেশের মানুষ অন্য কথা বলছে। বাংলাদেশের মানুষ বলছে আওয়ামী সন্ত্রাসীরাই নয়, আরো কিছু সন্ত্রাসী আছে যাদেরকে মার্ক করা হচ্ছে না। মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনি যখন কোনো সন্ত্রাসীকে ধরবেন বা কোনো সন্ত্রাসীকে অ্যারেস্ট করবেন তখন তার দল দেখবেন না, সে যে দলেরই হোক তার শাস্তি দিবেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কারো কথা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সন্ত্রাসীর কোনো দল নেই। আগামীকাল থেকে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি টোটালি পাল্টে যাবে এমনটি আশা করতে পারি আমরা সবাই। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে দেখলাম, আপনারা যারা দেখেছেন তারাও হয়তো বুঝতে পেরেছেন, উনি ভিতরে ভীষণ রাগান্বিত এবং বেশ উত্তেজিত ছিলেন। নইলে এত রাত্রে এসে এখানে সংবাদ সম্মেলন করতো না। ওটার ভিতরে ক্ষোভ আছে, ওটার ভিতরে দুঃখ আছে, ওটার ভিতরে জ্বালা আছে। উনি এবার উঠে পড়ে লেগেছেন, এবারের চোটে বাংলাদেশকে ঠান্ডা করে দেব, সন্ত্রাসী আর কাল থেকে কেউ পাইব না। সুতরাং আমি যে টাইটেলে দিছি
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করেছেন, উনি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেননি বা করবেনও না, কারণ উনি আইন শৃঙ্খলাকে একদম কন্ট্রোলে নিয়ে আসবেন। দেশে আগামীকাল থেকে শান্তি 5ই আগস্ট সকালবেলা বিশেষ করে আপনারা জানেন যে যখন লং মার্চ টু ঢাকা আপনার ডাক দেওয়া হয় এবং কি গণভবনমুখী আপনার যাত্রা শুরু করে, সেই সময়টা ছিল প্রায় দুপুরের একটু পরপর। তখনও আপনার বাংলাদেশের প্রায় 90% পুলিশ সদস্যরা জানতো না যে শেখ হাসিনার আজকেই উনি ভারতে চলে যাবে অথবা উনি বাংলাদেশ ত্যাগ করবে, বা পুলিশ প্রশাসন এটা কখনোই জানতো না যে শেখ হাসিনার আজকেই আপনার শেষ দিন। কিন্তু সেনাবাহিনী এটি আপনার জানতো। ইতিমধ্যে এরকমটাই কিন্তু বলা হচ্ছে যে সেনাপ্রধান অথবা সেনাবাহিনীর ভিতরে আমরা যে ক্রুর কথা আমরা ইতিমধ্যে আগে বলেছিলাম, যে সেনাবাহিনী আপনার এই বিষয়গুলো তারা আগে জানতো যে শেখ হাসিনার আজকেই শেষ দিন, বা আগের দিন একটি বৈঠক হয়েছিল আপনারা জানেন আগের দিন রাতে, বিশেষ করে 4 তারিখে। কিন্তু পুলিশ প্রশাসনকে, যারা আপনার পুলিশে চাকরি করতো তাদেরকে আপনার প্রায় 3000-এর উপরে যে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, এই বিষয়টা কিন্তু মিডিয়াতে আসেনি। এটি কিন্তু আপনার ব্যারিস্টার ফুহাদ একটি কথা বলেছিল যে প্রায় অনেক পুলিশ সদস্যকে আপনার হত্যা করা হয়েছে, যেগুলো আমরা মোবাইলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অনেককে আপনার গাছের সাথে ঝুলিয়ে রেখেছে, অনেকে আপনার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে, এরকম তথ্য কিন্তু আপনার ব্যারিস্টার ফুহাদ দিয়েছিল। তার মানে ওনার যেই তথ্য, ওনার তথ্য মতে আমরা নিশ্চিত হতে পারি যে পুলিশ প্রশাসন কল্পনাও করেনি যে শেখ হাসিনা সরকারের আজকেই শেষ দিন। অনেক মানুষের পুলিশের উপর ক্ষোভ ছিল যে তারা তাদেরকে আপনার গুলি ছুড়েছে বা রাবার বুলেট ছুড়েছে, কিন্তু পুলিশ তো জানে যে আমরা তাদেরকে গুলি করিনি। বা অনেক পুলিশ সদস্যদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে আসলে জুলাই আন্দোলনের সময় আপনারা কি সরাসরি ছাত্রদের উপরে গুলি চালিয়েছেন? তখন তারা বলেছিল যে আমরা গুলি চালাইনি, আমরা শুধু রাবার বুলেট নিক্ষেপ করেছিলাম। এবং কি তৃতীয় পক্ষ, বিশেষ করে ডক্টর ইউনূস যে বলেছিল যে মাস্টার মাইন্ড হচ্ছে এমন একটি জিনিস যে শেখ হাসিনা সরকারের পতনের জন্য, যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছিল, প্রায় 29 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। তার মানে আপনি ধরেই নিতে পারেন যে তাদের এই আন্দোলনের অংশ হিসাবে গোটা বাংলাদেশে 4 তারিখের রাতে কয়েক 100 কোটি টাকা ইতিমধ্যে আপনার পৌঁছে গিয়েছিল শুধু এই আন্দোলনকে আপনার মানুষ আনার জন্য। তার মানে বুঝতেই পারতেছেন যে এই আন্দোলনের পিছনে যে ব্যয়, এগুলো কিন্তু ইউনূস যেমন ব্যয় করেছে, ঠিক তেমনই আপনার বাইডেন প্রশাসনও কিন্তু আপনার এই আন্দোলনের আপনার ইয়ার সাথে যুক্ত ছিল। তার মানে শেখ হাসিনা সরকারের পতনটা কিন্তু পুলিশ আগে থেকেই জানতে পারেনি। যদি তারা জানতো তাহলে কিন্তু তারা তাদের সেফটিতে কিন্তু আপনার চলে যেত। তো যাই হোক, যে সেনাবাহিনী এই বিষয়টা জানে। ইতিমধ্যে অনেক সাংবাদিকরাও বলছে যে পুলিশ জানতোই না যে আজকেই শেখ হাসিনার শেষ দিন, কিন্তু সেনাবাহিনীরা তারা জানতো যে শেখ হাসিনা আজকেই বাংলাদেশ থেকে চলে যাবে। তার মানে পুলিশ ছিল একদম নিরুপায়, তাদেরকে আপনার হত্যা করা হয়েছে নির্বিচারে, যেগুলো এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশে তদন্ত হয়নি, বা তাদের কিন্তু বিচারের কিন্তু কার্যক্রমও কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু চোখে পড়ার মতন কিন্তু দৃশ্য এখনও বাংলাদেশে দেখিনি। যদিও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেছে যে আমরা অবশ্যই পুলিশ হত্যার বিচার করব বাংলাদেশে, আর যারা এই মাস্টার মাইন্ড সাজিয়েছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো এবং কি তাদেরকে আমরা বিচার করব। এটি কিন্তু শেখ হাসিনা ওয়াদা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে উনি বাংলাদেশে ব্যাক করার যে বিষয়টা, উনি আসলে কবে ব্যাক করতে পারে, বা উনি আদৌ কি বাংলাদেশে আসতে পারবে কিনা? অবশ্যই উনি বাংলাদেশে আসবেন, কারণ উনি এখনও বাংলাদেশের ইলেকটেড আপনার গভর্নমেন্টের আপনার প্রাইম মিনিস্টার এবং উনি নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের। এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন যে এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী অথবা সেনাবাহিনী তাদের মুখ থেকেও আপনি শুনতে পারেননি যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। ওনারা পালাবে কিভাবে? কারণ ওনারা তো আপনার ভারতে নিয়ে ওনাদেরকে দিয়ে আসছে এবং কি ওনাকে কড়া নিরাপত্তার মাধ্যমে ভারতে রেখে আসছে, ওনার নিরাপত্তার কথা চিন্তা করে। এর ভিতরে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে একটি অন্তর্বর্তীকালী সরকার গঠন করে, যার ফলে বাংলাদেশে ইতিমধ্যে আপনার সংঘাত, মারামারি, লুটতরাজ, চাঁদাবাজি, ছিনতাইকারীর যেই আপনার আবির্ভাব ইতিমধ্যে বাংলাদেশে ঘটে গেছে। কারণ বাংলাদেশে কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী নেই এবং কি বাংলাদেশে কিন্তু আইনের শাসন এই মুহূর্তে নাই বললেই কিন্তু চলে। মব জাস্টিসের নামে বিভিন্ন শিক্ষককে আপনার
বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, এবং কি আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আপনার জুতার বাড়ি, এই নানান ঘটনা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে ঘটতেই আছে। তো যাই হোক, সর্বশেষ একটি কথা হচ্ছে যে পুলিশ কিন্তু জানতো না যে 5 তারিখে শেখ হাসিনা সরকার চলে যাবে বা এরকম একটি বিভীষিকাময় সময়ের মধ্যে তারা পড়বে। তারাও কিন্তু নিরুপায় হয়ে গিয়েছিল, কিন্তু সেনাবাহিনী জানতো যে শেখ হাসিনার আজকেই শেষ দিন, এবং কি তাদের মধ্যেও একটি ক্রু হয়েছে, এবং কি তারা একদম নীরব ভূমিকা পালন করেছে, এবং কি গণভবনমুখী আপনার ছাত্রদেরকে যেতে সহযোগিতা করেছে বলে অনেকের অভিযোগ কিন্তু উঠে এসেছে। তো আমি বলবো অবশ্যই যে শেখ হাসিনার প্রতি আপনারা আস্থা রাখতে পারেন। অবশ্যই শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের নাগরিক, আর বিশেষ সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বঙ্গবন্ধুর কন্যা, এবং কি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে উনি গোটা বিশ্বে ওনার পরিচিতি রয়েছে, এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যেহেতু বাংলাদেশে আসবে, এবং কি উনি কিভাবে আসবে এটি আপনারা শুধু দেখতে হবে, আর কিছু বলার থাকবে না, শুধু আপনাদেরকে দেখতে হবে যে উনি কিভাবে আসে। এই বিষয় কিন্তু ইতিমধ্যে বলা হচ্ছে যে 26শে মার্চের আগেই হয়তো উনি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে এরকম একটি তথ্য কিন্তু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটি দেখলেন রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনারা দেখলেন। এই রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে আপনার কী মন্তব্য, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।